এথিক্স কমিটির বৈঠকে তুমুল বাকবিতণ্ডায় জড়ালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ক্যাশ অ্যান্ড কোয়ারি বৈঠকে তুলকালাম, ওয়াকআউট মহুয়া সহ বিরোধী সাংসদদের। ব্যক্তিগত বিষয় নিয়ে এথিক্স কমিটিতে আলোচনার অভিযোগ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। এর আগে 31 অক্টোবর তাকে তলব করা হয়, যেতে পারেননি। তারপর আজ 2রা নভেম্বর মহুয়া মৈত্র এথিক্স কমিটির সামনে হাজির হন ঠিকই, কিন্তু সেখানেও বাক বিতণ্ডায় জড়ান কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। All the MPs are making up any rubbish. Tears in your eyes. You see my eyes are the tears in it. Then what are you talking shit for? Tears in my eyes. Asking all sorts of big questions. अब थोड़े पानी भाई बताएं। All the MPs are making up any rubbish. Tears in your eyes. You see my eyes are the tears in it. Then what are you talking shit for? Tears in my eyes. बोले रहता नहीं। Ethics committee. Asking all sorts of big questions. क्या पूछा? अब थोड़े पानी भाई बताएं। All the MPs are. আপনারা দেখলেন মহুয়া মৈত্র যে প্রতিক্রিয়া দিলেন। এথিক্স কমিটি এর আগে বিজেপি সাংসদ এবং একই সঙ্গে অ্যাডভোকেট তাদের তলব করে জিজ্ঞাসাবাদ করেছিলেন, এবং ক্যাশ ফর কোয়ারি যে অভিযোগ মহুয়া মৈত্রের বিরুদ্ধে, পার্লামেন্টে তার অ্যাকাউন্ট অ্যাক্সেস করা হয়েছিল ভিন দেশ থেকে, দুবাই থেকে এই অভিযোগ এসেছিল। আজ মহুয়া মৈত্র দ্বিতীয়বার তলবে এলেন। 31 অক্টোবর যাননি, আজ গেলেন ঠিকই, কিন্তু সেখানে বাকবিতণ্ডায় জড়ালেন। কি পরিস্থিতি তৈরি হয়েছিল দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত প্রতিনিধি রয়েছেন। ইন্দ্রাণী, কি খবর সামনে আসছে এখনো পর্যন্ত? দেখো, সকাল 11টা থেকে বৈঠক শুরু হয়েছে। লাঞ্চের আগে পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সবকিছু হচ্ছিল, কিন্তু লাঞ্চের পরেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো পরিস্থিতি। লাঞ্চের আগে মহুয়া মৈত্রকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, এবং তারপর যখন প্রশ্নোত্তর পর্ব আসে তখনই কিন্তু খেপে ওঠেন মহুয়া মৈত্র। তিনি এই প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার সাথে সাথে বেশ মিনিট 10-15-র মধ্যেই ওয়াকআউট করেন, এবং তার সাথে বেরিয়ে আসেন সমস্ত বিরোধী যে সাংসদরা আছেন, দানিশালী থেকে শুরু করে কংগ্রেসের সাংসদ, তারা সবাই বেরিয়ে আসেন। এবং বেরিয়ে এসে মহুয়া মৈত্র অভিযোগ করেন তাকে ব্যক্তিগত প্রশ্ন করা হচ্ছে, অর্থাৎ তিনি কোন হোটেলে ছিলেন, কোথায় তিনি কত টাকা হোটেলের বিল, কত টাকা পেমেন্ট করেছেন, সেখানে তিনি কার সাথে ছিলেন, এই সমস্ত ব্যক্তিগত প্রশ্ন তাকে করা হচ্ছে, যা একজন মহিলার কাছে যথেষ্ট সম্মানহানিকর। এই সমস্ত কথা বলে কিন্তু চিৎকার করতে করতে মহুয়া মৈত্র বাইরে বেরিয়ে আসেন, এবং একই সাথে দানিশালী সহ এই এথিক্স কমিটিতে যে সমস্ত বিরোধী সাংসদরা আছে তারাও কিন্তু মহুয়া মৈত্রের সাথেই ওয়াকআউট করেন। এবং বেরিয়ে আসার পর আমরা দেখি মহুয়া মৈত্র কিন্তু রীতিমতো অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তিনি আক্রমণ করছেন এথিক্স কমিটিকে, এবং তিনি বলেন কোন ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য নন, তিনি কোনো ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেবেন না। এরপর তিনি সোজা বেরিয়ে গাড়ি করে পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে যান। এক্ষেত্রে দাঁড়িয়ে এথিক্স কমিটি যে পদক্ষেপ নেবে বলে এই তলব, অর্থাৎ এর আগে বিজেপি সাংসদ, তারপর কৃষ্ণনগর তৃণমূল সাংসদ, তাদের বয়ান নেওয়া, এক প্রকার আজকের এই পরিস্থিতি গোটা প্রক্রিয়াকে থমকে দিল। দেখো, মহুয়া মৈত্র বেরিয়ে আসার পরেও কিন্তু এথিক্স কমিটির বৈঠক চলতে থাকে। বিরোধী সাংসদরা ওয়াকআউট করলেও এথিক্স কমিটির বাকি যে সাংসদরা ছিলেন বা এথিক্স কমিটির বাকি যে সদস্যরা ছিলেন, চেয়ারম্যানের নেতৃত্বে তারা বৈঠক চালান, এবং বেশ কিছুক্ষণ প্রায় 15 মিনিট মতো তাদের বৈঠক চলে, এবং বৈঠকের পরেই তারা পার্লামেন্ট ভবন ছেড়ে বেরিয়ে আসেন। কিন্তু তারা কি সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয় এখনো কিন্তু পরিষ্কার করে কিছু জানানো হয়নি। তবে সূত্রের মাধ্যমে যেটা জানতে পারছি, এর পরবর্তী সময় আরো একবার তারা মহুয়া মৈত্রকে ডাকতে পারেন, বা তাদের বক্তব্য, তাদের কাছে যা যা প্রমাণ আছে সেগুলো লিখিত আকারে, তাদের যা সিদ্ধান্ত সেটা লিখিত আকারে কিন্তু ওম বিড়লা, অর্থাৎ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে জানিয়ে দিতে পারেন। এবং সংসদের যা নিয়ম, সেক্ষেত্রে এথিক্স কমিটি একজন সাংসদের বিষয়ে যা সিদ্ধান্ত নেবেন সেটাই কিন্তু চূড়ান্ত হবে। সেক্ষেত্রে এথিক্স কমিটি যদি মনে করেন মহুয়া মৈত্র অপরাধ করেছেন, তার সাংসদ থাকার অধিকার নেই, তাহলে তারা যদি সেই রিপোর্ট দেন তাহলে অবশ্যই খারিজ হয়ে যেতে পারে মহুয়া মৈত্রের সাংসদ পদ। কিন্তু যেটা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এথিক্স কমিটি আরো একবার হয়তো মহুয়া মৈত্রকে সুযোগ দিতে পারেন তার বক্তব্য পেশ করার জন্য।
একেবারেই সঙ্গে থাকা ইন্দ্রাণী দাশগুপ্ত যেমন জানালেন, আর যে ছবি আপনাদের দেখাচ্ছি, এথিক্স কমিটির বৈঠক চলাকালীন তুমুল বাকবিতণ্ডা, বেরিয়ে এলেন সাংসদ মহুয়া মৈত্র। এমনকি এথিক্স কমিটিতে বিরোধী সাংসদ যারা রয়েছেন তারাও ওয়াকআউট করলেন। ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে মহুয়া মৈত্র তিনি আজ বেরিয়ে এলেন এথিক্স কমিটির বৈঠক চলাকালীনই। এই মুহূর্তে আমরা কথা বলবো রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন ফোনে। স্বাগত সিএনএ। অমিতাভ বাবু, ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে যে বিতর্ক, সেই বিতর্কে এর আগে বিজেপি সাংসদ তিনি এথিক্স কমিটির মুখোমুখি হয়েছিলেন। আজ মহুয়া মৈত্র বৈঠক চলাকালীন বেরিয়ে আসলেন, বললেন ব্যক্তিগত প্রশ্ন করছেন, যা সম্মানহানিকর একজন সাংসদের ক্ষেত্রে, মহিলা সাংসদের ক্ষেত্রে। কি বলবেন অমিতাভ বাবু? প্রথম কথা হচ্ছে, আমি জানি না এই এথিক্স কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে আসা যায় কিনা। তার কারণ হচ্ছে, এথিক্স কমিটি একটি যথেষ্ট হাই পাওয়ার কমিটি এবং সেইখানে একজন সাংসদের সাংসদ পদের ভাগ্য নির্ধারণ হতে পারে। সেক্ষেত্রে যে স্পিকার যখন এই এথিক্স কমিটি তৈরি করে দিয়েছেন এবং সেই এথিক্স কমিটির মুখোমুখি হতে বলা হচ্ছে কোনো সাংসদকে, তিনি যদি কোনো অজুহাত, তাদের ব্যক্তিগত প্রশ্ন হচ্ছে কি হচ্ছে না, এই যে প্রশ্নই তাকে করা হয়ে থাকুক, কোনো প্রশ্ন তিনি ফেস করতে না চেয়ে যদি বেরিয়ে আসেন, তাহলে তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কেই আরো অনেক প্রশ্ন তুলে দিলেন। এই কথা তার শরীরী ভঙ্গিতে যখন যাচ্ছিলেন দিল্লিতে এয়ারপোর্টে, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি এয়ারপোর্টে তিনি যে বিবৃতি দিয়েছেন এই গোটা প্রক্রিয়া সম্পর্কে, তাতে স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে কি ঔদ্ধত্যের সঙ্গে তিনি ভারতীয় সাংবিধানিক ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থাকে তাচ্ছিল্য করছেন এবং সেই সঙ্গে সমস্ত বিষয়টার পেছনে একটি রাজনৈতিক দলের চক্রান্ত আছে বলে দেখাতে চাইছেন। অথচ তিনি ব্যক্তিগতভাবে তার এই ঔদ্ধত্যটা আমরা এর আগেও দেখেছি সাংবাদিকদের উদ্দেশ্যে, যখন তিনি বলেছেন তোমরা সব 2 পয়সার সাংবাদিক। এবার তিনি নিজে কত পয়সার সাংসদ, সেই প্রশ্নটা খুঁজে বার করবে এই এথিক্স কমিটি এবং সেগুলো ক্রমশ প্রকাশ্যে আসবে। কিন্তু এটা তার রণকৌশল হতে পারে যে তিনি এইভাবে সরাসরি এথিক্স কমিটির অন্যান্য জোরালো প্রশ্নগুলোর মুখোমুখি না হয়ে গোড়াতেই এইভাবে বেরিয়ে চলে আসতেন। কিন্তু এটাও এক ধরনের নিয়ম ভঙ্গ, এটাও এক ধরনের সংসদীয় ব্যবস্থা। অমিতাভ বাবু, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বা আইনজীবী জয় অনন্ত, তারা সর্বতভাবে এথিক্স কমিটির বৈঠকে ডাকা তলবে হাজিরা দিয়েছেন, তাদের বক্তব্য পেশ করেছেন। মহুয়া মৈত্র বৈঠক চলাকালীন বেরিয়ে আসলেন। এক্ষেত্রে পরবর্তী সময় কি কি পরিস্থিতি তৈরি হতে পারে? প্রথম কথা হচ্ছে, এখানে নিশিকান্ত দুবে বা দেহাত জয় এদের বেরিয়ে আসার ব্যাপার নয়, কারণ তারা মূলত অভিযোগকারী, তারা তাদের বক্তব্যকে সঠিকভাবে তুলে ধরবে। অভিযুক্তের এই পলায়ন মনোবৃত্তি কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে তিনি যথাযথ জায়গায় নেই। তিনি যাবার আগে যে কথাগুলো বলেছেন যে তিনি এমন উত্তর দেবেন যে এথিক্স কমিটিকে কি বলবো মুখের উপর জবাব দিয়ে আসবেন ইত্যাদি, কিন্তু কার্যত দেখা গেল তাকে পালিয়ে আসতে হচ্ছে। এই পলায়ন মনোবৃত্তি আসলে তৃণমূলের রাজনীতির একটা স্পষ্ট অঙ্গ। মলয় ঘটককে এতবার ডেকে পাঠানো হচ্ছে, তিনি তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে চাইছেন না এবং বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে এরপর রাজ্যসভার রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রীরা জেলে চলে যাচ্ছেন। স্বাভাবিকভাবে এদের কাছে অনেক এমন প্রশ্নের উত্তর নেই, কারণ এই গোটা দলটার নৈতিক মেরুদণ্ডের ছাপটা আরো একবার স্পষ্ট হয়ে গেল মহুয়া মৈত্রের এই আচরণে। ব্যক্তিগতভাবে তিনি তার রাজনৈতিক ভবিষ্যৎকে সম্পূর্ণ বিসর্জন দিলেন। দল তার সঙ্গে নিয়ে একথা স্পষ্টই বোঝা যাচ্ছে, কারণ দল তাকে নিয়ে একটি বিবৃতিও দেয়নি এবং তাকে তার লড়াই একা লড়তে বলেছে। সেই একা লড়বার ক্ষেত্রে তিনি যদি আরো সহনশীলতা দেখাতেন, তিনি যদি যা হয়েছে তার জন্য একেবারেই আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক ছিলেন। আপনাদের আরো একবার জানাই যে এথিক্স কমিটির বৈঠক চলাকালীন উত্তপ্ত হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে বেরিয়ে এলেন মহুয়া মৈত্র। ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে বিতর্কে এর আগে নিশিকান্ত দুবে এবং অ্যাডভোকেট জয় অনন্ত তারা এথিক্স কমিটির মুখোমুখি হয়েছিলেন। ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছে। ইন্দ্রাণী, মহুয়া মৈত্র বেরিয়ে আসার পরেও এথিক্স কমিটির বৈঠক চলছে বলে জানিয়েছো তুমি, এরপর সর্বশেষ কি খবর পাওয়া যাচ্ছে? আর দেখো, মহুয়া মৈত্র বেরিয়ে আসার পরেও কিন্তু প্রায় 15 মিনিট মতো এথিক্স কমিটির বৈঠক চলে এবং সেখানে ছিলেন চেয়ারম্যান, এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকর সহ একাধিক সাংসদ এবং এথিক্স কমিটির সদস্যরা, এবং তারা দীর্ঘক্ষণ এই মহুয়া মৈত্রের যে কথাবার্তা, তিনি যে আত্মপক্ষ সমর্থনে যে বয়ান দিয়েছেন বা তাকে ক্রস এক্সামিন করার সময় তিনি যেভাবে রিয়াক্ট করেছেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। কারণ একটা কথা পরিষ্কার, মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে, অর্থাৎ ঘুষ নিয়ে প্রশ্ন করার সংসদের ভিতরে, যেটা অত্যন্ত সাংবিধানিকভাবে অন্যায়, যে তার
বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেক্ষেত্রে কিন্তু ঘুষটা কিভাবে নেওয়া হয়েছে এটা একটা বড় প্রশ্ন। এবং সেখানে মহুয়া মিত্র নিজে বলেছেন তিনি তাকে কিছু লিপস্টিক বা একটা ব্যাগ এরকম কিছু কিনে দিয়েছিলেন দর্শন হীরানন্দানী। কিন্তু জয় আনন্দ এবং নিশিকান্ত দুবে তারা অভিযোগ করেছেন এবং স্পষ্ট প্রমাণ দিয়েছেন যে মহুয়া মিত্র একাধিক হোটেলে ছিলেন এবং সেই সব হোটেলের বিল পেমেন্ট করেছেন দর্শন হীরানন্দানী। যেটুকু আমি সূত্রের মাধ্যমে জানতে পারছি। একেবারে ইন্দ্রাণী, তুমি সঙ্গে থাকো, আসবো এই মুহূর্তে একবার শুনে নেব জনতা দল ইউনাইটেড জেডিইউ এর সাংসদ গিরিধারী যাদব তিনি কি বলছেন এই প্রসঙ্গে। व्यक्तिगत प्रश्न पूछा, महिला से व्यक्तिगत प्रश्न पूछने का अधिकार नहीं था। कौन सा हम लोगों ने वॉकआउट? कौन व्यक्तिगत प्रश्न पूछा, महिला से व्यक्तिगत प्रश्न पूछने का अधिकार नहीं था। कौन सा हम लोगों ने वॉकआउट? कौन? একেবারে শুনলাম জেডিইউ সাংসদের বক্তব্য। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন, আজ নিশিকান্ত দুবে কি বলছেন এই ঘটনায় দেখুন। क्या जय अनंत देहाद राय के कंप्लेन के बाद कमिटी ऑफ एथिक्स में जो मेरा कंप्लेन गया लोकसभा स्पीकर के द्वारा, उसके बारे में काफ़ी चर्चा हो रही है और आप पत्रकार बंधु भी उसके बारे में मुझसे समय समय पर इसकी जानकारी पूछते रहे हैं, चाहते रहे। दो कारणों से मैंने अभी तक प्रेस को नहीं संबोधित किया। एक तो कारण ये है कि 15 साल का मेरा संसदीय जीवन का अनुभव है और वो ये सिखाता है कि किसी कमेटी में कोई बातें यदि आप विटनेस के तौर पर देते हैं तो उसको बाहर नहीं बोलना चाहिए कि आपसे कमेटी ने क्या क्या बातें की। दूसरा, दिल्ली हाई कोर्ट में मेरे लोकसभा अध्यक्ष को पहली बार ऐसा मैंने सुना अपने जीवन में कि मैं यदि लोकसभा स्पीकर को कोई पत्र लिखता हूं तो उसके ऊपर भी डिफेमेशन हो सकता है। फर्स्ट टाइम इन माय लाइफ। लेकिन ये ज़माना एक ऐसा ज़माना है जिसमें कि हमेशा उल्टी गंगा बहती है, तो बहती रही। लेकिन आज जब सभी चीज़ों की इंतहा हो गई, इसके पहले कई एक मीडिया हाउस में चला कि कितनी बार देहाद राय से किस तरह के प्रश्न पूछे गए, उन्होंने किसका जवाब दिया, किसका जवाब नहीं दिया, और जिस एक्यूज्ड को विटनेस के तौर पर तो मैं गया और देहाद राय गए, लेकिन एक्यूज्ड के तौर पर महुआ मैत्रा वहाँ गई सांसद, लेकिन वो खुलेआम इंटरव्यू देती रही और खुलेआम इंटरव्यू में वो कोट करती रही कि कमिटी ऑफ एथिक्स के अंदर क्या हुआ। अब सही है या गलत है, लेकिन उन्होंने जनता के बीच में एक गलत नैरेटिव बनाने का प्रयास किया। और आज जो कुछ भी हुआ, ये संसदीय इतिहास का सबसे काला दिन है। ये मुझे याद आ रहा है कि कांग्रेस और उसके समर्थित दल डेमोक्रेसी में कैसा विश्वास करते हैं। यदि आपको ध्यान हो तो 2G में जब पब्लिक अकाउंट्स कमेटी डॉक्टर मुरली मनोहर जोशी जी के नेतृत्व में रिपोर्ट एडॉप्ट करना चाहती थी, तो यही कांग्रेस के सारे सांसद टेबल को तोड़ दिए, नाचने लगे, फाड़ दिया कमेटी के अंदर, और डॉक्टर मुरली मनोहर जोशी जैसे बुजुर्ग आदमी का, सम्मानित आदमी का, एक मंझे हुए पॉलिटिशियन का जो है कांग्रेस ने अपमान किया। 2G की रिपोर्ट उन्होंने पीएससी की नहीं आने दी आज तक। ठीक आज जो कुछ भी हुआ उसी तरह से, चूंकि एक अनुसूचित जाति से आने वाला व्यक्ति एथिक्स कमेटी का चेयरमैन कैसे हो गया। विनोद सोनकर जी अनुसूचित जाति के हैं और वो एथिक्स कमेटी के चेयरमैन कैसे हो गए, ये उन लोगों को पच नहीं रहा है और उनके खिलाफ अनर्गल बयानबाजी हुई। इसमें क्या है रीज़न, जो उन्होंने कहा वो मैं बता रहा हूँ, और जो बातें मीडिया से छनकर आई हैं। सवाल क्या था, मेरा पत्र क्या है, देहाद राय का पत्र क्या है, और सवाल एथिक्स कमेटी के सामने क्या है। सबसे पहला सवाल ये है कि हम मेंबर ऑफ पार्लियामेंट है, अभी जहां मैं प्रेस को संबोधित कर रहा हूं, ये घर मेरा नहीं है। इस घर में मैं किराया देता हूं। इस मकान का किराया भारत सरकार लेती है, हाउसिंग कमेटी लेती है, लोकसभा लेती है, और जो इस टेबल कुर्सी पर मैं बैठा हुआ हूं ये भी किराए का ही। जिस दिन मैं यहाँ सांसद नहीं रहूंगा या जिस दिन ये मकान का अलॉटमेंट मेरा चेंज हो जाएगा,
उस दिन ये जितने मकान है, जितने आपको चीजें लगी हुई हैं, ये सब भारत सरकार का है। उसी तरह से जब हम मेंबर ऑफ पार्लियामेंट होते हैं तो मेल आईडी, पोर्टल, इंट्रानेट, इंटरनेट, ये सब जो है वो শুনলেন সাংসদ নিশিকান্ত দুবের বক্তব্য। সাংসদ নিশিকান্ত দুবেই ক্যাশ ফর কোয়ারি বিতর্কে মুখ খুলেছিলেন প্রথম। মহুয়া মৈত্র তার পার্লামেন্টের অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে দিয়েছেন, এমনকি সংসদে প্রশ্ন তুলেছেন। সেই প্রশ্ন টাকার বিনিময়ে, বিলাসবহুল উপহারের বিনিময়ে। আর যে ছবি আপনারা আজ দেখছেন, এথিক্স কমিটির বৈঠক চলাকালীনই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন। प्रश्न ये था कि वो ईमेल आईडी और पासवर्ड उन्होंने दुबई में अपने किसी बिजनेसमैन दोस्त को दिया। उन्होंने अपनी प्रेस कॉन्फ्रेंस में खुद ही इस चीज को स्वीकार कर लिया कि हाँ हमने दिया। फिर वो कह रही हैं कि ये कौन सी पॉलिसी है। तो मैंने आपको कहा कि 2014 की पॉलिसी है, जो ईमेल की पॉलिसी है, जो पासवर्ड की पॉलिसी है। तो एथिक्स कमेटी के सामने ये बड़ा सवाल था। दूसरा सवाल मैं आपको बताऊं और आपकी जानकारी बता दूं, जो प्रेस से मुझे पता चला है और जो महत्वपूर्ण है, जो बातें मैं कह रहा था कि जब कमेटी ऑफ एथिक्स ने भी एनआईसी से लॉगिन के बारे में पूछने का प्रयास किया, तो जो मेरी जानकारी है, जितनी प्रेस के माध्यम से जो मुझे पता चला है, कि एनआईसी ने और मिनिस्ट्री ऑफ आईटी ने डाटा देने से एथिक्स कमेटी को मना कर दिया और यह कहा कि एथिक्स कमेटी पार्लियामेंट नहीं है, पार्लियामेंट इसका मालिक है, पार्लियामेंट यदि चाहेगा तो हम देंगे। एथिक्स कमेटी सेक्रेटरी जनरल के पास गई, लोकसभा अध्यक्ष के पास गई और उसके बाद जो है एनआईसी ने वो पूरा का पूरा डाटा कमेटी ऑफ एथिक्स को दिया, जो अखबार में छपा है। ये मेरी बात नहीं कहिएगा कि मैं कमेटी के बारे में कोई जानकारी है मुझे। শুনলেন সাংসদ নিশিকান্ত দুবের বক্তব্য। আমরা কথা বলবো বিজেপি সাংসদ দিলীপ ঘোষ রয়েছেন। স্বাগত দিলীপ দা সিএনএ। দিলীপ দা, এর আগে নিশিকান্ত দুবে, জয় আনন্দ তারা এথিক্স কমিটির মুখোমুখি হলেন। আজ মহুয়া মৈত্র বৈঠক চলাকালীন বেরিয়ে এসে ক্ষোভ প্রকাশ করছেন, বলছেন ব্যক্তিগত বিষয় একজন মহিলা সাংসদের কাছে জানতে চাইছে এথিক্স কমিটি। কি বলবেন দিলীপ দা? দেখুন, কি আলোচনা হয়েছে না হয়েছে কমিটির মধ্যে সেটা আমি জানি না, এটা বাইরে বলাও ঠিক এখানে তো প্রশ্ন উঠবে, এই প্রশ্নের উত্তর দিতে হবে কমিটিতে। ব্যক্তিগত বা সার্বজনিক বিষয় না, উনি যেটা করেছেন ব্যক্তিগতভাবে সার্বজনিক কাজ এবং সার্বজনিক যে পদ্ধতি বা যে পরম্পরা তাকে উনি বিঘ্নিত করেছেন, তাকে উনি অপমানিত করেছেন। আর সেই জন্য তাকে প্রশ্ন করা হবেই, সেই প্রশ্নের উত্তর ওনাকে দিতে হবে। এটা সাংবিধানিক এবং সংসদীয় পরম্পরা আছে, তার বাইরে কিছু না, ব্যক্তিগত কোনো কিছু নেই। এটা দেশের আইন কানুন সংবিধানের ব্যাপার আছে। একেবারে দিলীপ ঘোষ যেমন জানালেন, ধন্যবাদ দিলীপ ঘোষকে। আপনাদের জানাই যে এথিক্স কমিটির বৈঠক চলাকালীনই বেরিয়ে এলেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বেরিয়ে আসলেন। এ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ উত্তম রেড্ডি তিনি কি বলেছেন দেখুন। The whole line of questioning, it seemed to be that he's acting on somebody's behest. It is very, very bad. For 2 days we are asking him some things. This NIC portal issue, where is the parliament rule says who is the authorized person? They're not replying. And then he will ask the other lady MP, where are you traveling? Where are you meeting? Can you give us your phone records? I think we hold very undignified. All documents given to us. There is no evidence of any cash transfer. We believe that Mrs. Mhuwa Moitri is being unfairly targeted. শুনলেন কংগ্রেস সাংসদ উত্তম রেড্ডির বক্তব্য। এবং সব মিলিয়ে আজ মহুয়া মৈত্র তিনি বেরিয়ে এসে যে প্রতিক্রিয়া দিয়েছেন তাতে এটা স্পষ্ট তিনি এথিক্স কমিটির মুখোমুখি হওয়ার পর যথেষ্ট ক্ষুব্ধ। কিন্তু যে অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ, ক্যাশ ফর কোয়ারি, টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করা, তার সংসদের লগইন আইডি তা ব্যবহার হচ্ছে ভিনদেশ থেকে, দুবাই থেকে, এই ভয়ঙ্কর অভিযোগ এথিক্স কমিটির সামনে মুখ খোলেননি মহুয়া মৈত্র। তিনি বেরিয়ে এলেন। বৈঠক চলাকালীন তুমুল উত্তপ্ত পরিস্থিতির ছবি দেখা গেল ঠিকই, কিন্তু আখেরে কি হলো আমরা কথা বলবো। বিশিষ্ট আইনজীবী সিপিআইএম রাজ্যসভা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন ফোনে। স্বাগত সিএনএ বিকাশ দা।
বিকজ দা মহুয়া মৈত্র এথিক্স কমিটির বৈঠকে যাওয়ার আগে বলেছিলেন একেবারে মুখের জবাব দিয়ে আসবো, আর এবার বৈঠক চলাকালীন তিনি বেরিয়ে এসে বলছেন যে এমন প্রশ্ন করা হচ্ছে তা ব্যক্তিগত স্তরে বলে বৈঠক চলাকালীন তিনি বৈঠক থেকে বেরিয়ে এলেন। কি বলবেন বিকাশ দা? যদি এমন বিষয় উঠে থাকে, জানি না কি বিষয় উঠেছে, সেখানে যদি একজন সাংসদ তবে সেটা আগে কি করতে পারবে, আগে কি কাজ করা এবং সেই অভিযোগ সত্য হয় যুক্তিগতই নষ্ট করছে। এথিক্স কমিটির সদস্যদের নিজেকে চিন্তা করা উচিত যে তারা সত্যি সত্যি পার্লামেন্টারি সদস্যের এথিকাল দিকটা দেখছেন না তাদের নিজস্ব দৃষ্টিকোণ দেখছেন। ভাবনার বিষয়, কারণ আমরা দেখছি সাম্প্রতিককালে এমনকি বিভিন্ন সংসদীয় কমিটি তারা তাদের যে যোগ্য কাজ সংসদীয় বিধি মেনে, আইন মেনে আলোচনা করা পদ্ধতিগত দিক থেকে সেসব হচ্ছে না। সেই জন্য মহামন্ত্রী যদি ওয়াকআউট করে থাকেন নিশ্চয়ই সুচিন্তিত ভাবেই করেছেন। বিকাশ দা, উল্টো দিকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগ তা যদি কোনোভাবে বাস্তব হয় তাহলে কতটা ভয়ঙ্কর বলে মনে করেন আপনি? দেখুন, আমার বক্তব্যটা ভিন্ন। আমার বক্তব্য হচ্ছে মহুয়া মৈত্র যে বিষয় নিয়ে অভিযোগ করেছেন আগে সে বিষয়ে তদন্ত হওয়া উচিত, এবং সে তদন্ত করে যদি দেখা যায় যে তার প্রশ্নগুলো সম্পূর্ণ অযৌক্তিক ছিল তবেই সেখানে প্রশ্ন উঠবে যে তিনি প্রশ্ন করেছেন ব্যক্তিগত স্বার্থে বা কারো দ্বারা প্ররোচিত হয়ে টাকা পেয়ে। সুতরাং প্রশ্নের যৌক্তিকতা বিচার না করে প্রশ্ন করেছেন টাকা নিয়ে কি না নিয়ে, এই বিচারটা বোধহয় খানিকটা অপ্রাসঙ্গিক হয়ে যায় বলে আমার মনে হয়। সেই জন্য এথিক্স কমিটি যদি মনে করেন এটা প্রিভিলেজ কমিটিতে পাঠানো দরকার, এথিক্স এর ব্যাপার না, যে প্রিভিলেজ কমিটি তারা বিচার করবেন যে সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়েছে সেই বিষয় যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত। একেবারেই। অনেক ধন্যবাদ। সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন ফোনে।